তুমি কি কোনো এক্সামের প্রিপারেশান করছো আর ভাবছো কোনো কোচিং নেবে কি না, আর এটাও ভাবছো যে কোনো কোচিং ছাড়া কি এক্সাম পাস করা সম্ভব, কোনো কম্পিটিটিভ এক্সাম? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কোনো কোচিং ছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করা সম্ভব। সেটা কিভাবে, আমি এই ভিডিওর মাধ্যমে সেটা বলার চেষ্টা করব। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চলো শুরু করা যাক। তুমি ধরো কোনো একটা এক্সাম প্রিপারেশান চালু করলে, তোমার যদি একটা করি, তুমি এই রকম পয়েন্টে আসছো, তুমি এবারে ধীরে ধীরে সেই ফেজের মাধ্যমে এগিয়ে যেতে চাও, ঠিক আছে? কিন্তু এগিয়ে যাওয়ার জন্য তোমার মনে, তুমি যখন চালু করবে, তুমি তখন কি করবে? জেনারেলি মানুষ কি করে, একটু গুগলে সার্চ করে নিল, গুগলে সার্চ করে দিয়ে তারপরে ইউটিউবে কোনো কিছু ভিডিও দেখলো। ইউটিউবে ভিডিও দেখার জন্য যেসব ইউটিউবে ভিডিও কোনগুলো তোমাদের পছন্দ হবে, যেগুলো কি না অ্যাডভার্টাইজমেন্ট বেশি ভিডিও হবে, যেগুলো কোনো ইনস্টিটিউশন যেগুলো তার পাবলিসিটির জন্য ভিডিও করছে, তারা একটু রংচঙে ভিডিও বানাবে, যেগুলো তোমাদের যেটা কনসেন্ট্রেশনকে তারা আকর্ষণ করবে, সেই রকম ভিডিও দেখে তোমরা ফাঁদে পড়বে। সেই কোচিং সেন্টারের তুমি কোচিং নেওয়ার পর তুমি দেখবে যে অ্যাকচুয়ালি তুমি যেখানে ছিলে সেইখানেই আছো, তোমার শুধু এক্সট্রা টাকা খরচ হচ্ছে। তুমি যদি আমি ডাটা বলি, ডাটাটা হচ্ছে যে ইউপিএসসি এক্সাম, যদি আমি শুধুমাত্র ইউপিএসসি এক্সামের দিল্লির কথা বলি, দিল্লি যেটাকে ইউপিএসসি এক্সামের হাব বলা হয়, টোটাল যে আইএএস ইউপিএসসি এক্সামের প্রিপারেশনের যেটা কস্ট, সেটা হচ্ছে 50 থেকে 60 হাজার করোড় এর ইয়ারলি টার্নওভার। তুমি চিন্তা করতে পারছো, 50 থেকে 60 হাজার করোড়। ইন্ডিয়াতে যত অ্যাডমিনিস্ট্রেটিভ জব আছে, সেই জবগুলো সারা বছরের যারা কাজ করছে তাদের সারা বছরের যদি স্যালারিকে ইনক্লুড করা হয়, তবুও এত টাকা তাদের স্যালারি হয় না। সেই টাকার বিজনেস করে শুধুমাত্র কোচিং সেন্টাররা। কি করে বিজনেস করে না, কোচিং সেন্টারটা কি করে, প্রথমে তোমাদের মনে ভয় ধরিয়ে দেবে, ভয় ধরিয়ে দিয়ে তারা এবারে তাদের অ্যাডভার্টাইজমেন্ট চালু করবে। কি করে অ্যাডভার্টাইজমেন্ট চালু করবে? তারা তাদের বুক বিক্রি করবে, বিভিন্ন রকমের কোর্স বলবে। কোর্সে দেখবে একটা যারা ফেমাস টিচার আছে তারা শুধুমাত্র ওই মোটিভেশন স্পিচ দেবে, যারা নিজেরা লাইফে হার্ডলি ফলো করেছে নাকি সেটা একটা দেখার ব্যাপার, কিন্তু তারা মোটিভেশন স্পিচ দিয়ে এমন তোমাকে মোটিভেট করবে যাতে তুমি, হ্যাঁ এইটাই আমার শেষ, মানে আমার যেটা অ্যাকচুয়াল যেটা ডেস্টিনেশন সেটা এই কোচিং সেন্টারই তখন তোমার মনে হবে, আর তুমি যে সেই ট্র্যাপেতে ফেঁসে যাবে। কিন্তু এখনকার দিনে যেখানেতে ইন্টারনেট এত অ্যাক্টিভ, ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে, তুমি মনে করলেই তুমি কোনো কোচিং সেন্টার ছাড়াই যে কোনো এক্সাম প্রিপারেশান করতে পারবে। হ্যাঁ, তোমার মনে হতে পারে যে আমি কেন বলছি, আমি এটা বলছি যে যখন আমি কলেজ পাস করেছিলাম তখন আমার কোনো আইডিয়া ছিল না, ডাব্লিউবিসিএস এক্সাম সম্বন্ধেও কোনো আইডিয়া ছিল না, আমি জানতামই না কী এক্সাম হয়। এমনকি ডাব্লিউবিসিএসসি জানতাম না, তো ইউপিএসসি তো দূরের কথা, ইউপিএসসি সম্বন্ধে জানতামই না। তারপরে আমি জব করতে ঢুকলাম, তো জবের সঙ্গে সঙ্গে কোভিডের ব্রেকে মনে হলো যে কিছু একটা করা দরকার, সেই জন্য আমি ইউপিএসসিটাকে চুজ করলাম। আর কেন যে ডাব্লিউবিসিএস চুজ না করে ইউপিএসসি চুজ করেছি, কী ফায়দা, তার জন্য অবশ্যই একটা ভিডিও আমি আগে বানিয়েছি, তুমি ভিডিওটি চাইলে দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ইউপিএসসি দিলাম, ইউপিএসসির জন্য আমার তো টাকা, আমি জব করতাম, তো আমি চাইলে কোচিং সেন্টার নিতে পারতাম, কিন্তু আমার টাইম ক্রাঞ্চের জন্য, শর্টেজের জন্য আমি কোচিং সেন্টার কোনো জয়েন করিনি, আমি নিজেই প্রিপারেশান চালু করেছি এবং নিজে প্রিপেয়ার করে আমি ইউপিএসসি প্রিলিমসকে ক্লিয়ার করেছিলাম, করে খুব ভালো রকমভাবে ক্লিয়ার করেছিলাম। তার যেটা হচ্ছে এবারে আমার প্রিলিমসের সেকেন্ড বারেতে আমি ভালো রকমভাবে ক্লিয়ার করলাম। প্রথমবারে তো ক্লিয়ার হয়ে গেছিলো, কিন্তু সিস্যাটের জন্য আমি সিস্যাটটাকে খুব ইজিভাবে নিয়েছিলাম, সেই সিস্যাটের জন্য আমি আটকে গেছিলাম। জিএস আমার ক্লিয়ার হয়ে গেছিলো 2023-এর পেপারে, কিন্তু এবারে ক্লিয়ার হয়েছি। কিন্তু মেন্সের, হ্যাঁ, কিছু গাইডেন্সের কমতি থাকেই, কারণ আমি অতটাও কারোর সঙ্গে অ্যাটাচ না, কেউ একা একা করতে হয়, সেই জন্য গাইডেন্সের কিছু অভাব থাকে। কিন্তু সেই জন্যে আমি এখানে আছি তোমাদেরকে গাইড করা, যাতে তোমাদের সেই অভাবটা মনে না হয়, যেই অভাবটা আমি মনে করেছি যেই ফেজেতে, সেই জন্য তোমাদেরকে গাইড করার জন্যই আমি এই চ্যানেলে এই ভিডিও বানানোর আমার মেন উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে এবারে মেন কথায় টপিকে আসা যাক, যে তুমি যে কোনো এক্সাম, শুধুমাত্র ইউপিএসসি নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম কী করে তুমি পাস করবে কোনো রকম কোচিং ছাড়া।
যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার যেটা মেন হাতিয়ার এই ছটা জিনিস। সিলেবাস তোমাকে একদম পুরো হুবহু মনে রাখতে হবে। সিলেবাস যদি পার্টিকুলার যদি ইউপিএসসি এক্সামের কথা বলি, দেখো আমার কাছেই সবসময় আমি ইউপিএসসির সিলেবাস আমি নিজের সঙ্গেই রাখি। যেখানেই আমি পড়তে বসি সেখানেই আমার সঙ্গে ইউপিএসসির সমস্ত সিলেবাস থাকে। ঠিক আছে, ইউপিএসসির সিলেবাস থাকবে, তুমি সিলেবাসের পার্টিকুলার এক একটা চ্যাপ্টার উঠিয়ে সেখান থেকে করাতে হবে, মানে প্রতিটা চ্যাপ্টার। ঠিক আছে, ইউপিএসসি সিলেবাস অনুযায়ী তুমি সেখানেতে বই কিনবে। এবারে বইটা কিনবে কি করে? বই কেনার জন্য অনেক কোচিং সেন্টার তারা এক্সট্রা নিজেদের মেটেরিয়াল করার জন্য বলবে। সেই জন্য আমি তোমাদেরকে রেফার করবো বই কেনার জন্য তুমি একটা টপার স্টকে দেখো, কিন্তু সেই টপার স্টক দেখবে যেগুলো কোনো যাদের ওই অ্যাডভার্টাইজমেন্ট টপার স্টক না, মানে যারা প্রমোশনাল টপার স্টক না, যারা অনেস্টলি রিভিউ দেয় সেই রকম টপার স্টক দেখো। 4-5 জনের টপার স্টক দেখো, 4-5 জনের ভিডিও দেখে যেইগুলো কমন পাবে, যেগুলো সবার মধ্যেই কমন, সেই বইগুলোই কেনো। বেশি বই কেনো না। প্রতিটা সাবজেক্টের জন্য সাবজেক্ট পিছু একটার বেশি বই কিনবে না, একটা বই এনাফ। যারা বলে যে 2-3টে এই বই বার করছে, কোনো একজন আইএস বেনে গেল তো তারা একটা বই বার করলো, সেই বইটা কিনতে ছুটলে, এমন কখনোই করবে না। কারণ এখনকার দিনে ইনফরমেশনের যুগ। ইনফরমেশনের এটা প্রবলেম না যে এখনকার দিনে ইনফরমেশান নেই, এখন এটা প্রবলেম যে ইনফরমেশান এতটাই বেশি হয়ে গেছে যে তোমার সেখানে মানে অ্যাকচুয়াল যে ইনফরমেশানটাকে কাজে লাগানো সেটাকে কাজে লাগাচ্ছ না। বই কিনবে, 2 দিন পড়বে, 2 দিন পড়ার পরে ধুলো খাবে বই, এরকম কোনো দিন করবে না। যেটা কমন হবে টপার স্টকে 4-5টা ভিডিও দেখার পর সেরকম একটা বই কিনবে, সেই বইটার ওপরই ফোকাস করবে, আর তুমি এই বইটার বাইরে যাবে না। ঠিক আছে, এই বইটাই তোমার জন্য শেষ হবে, স্ট্যান্ডার্ড বুকের মধ্যে এটাই শেষ তোমার অপশান হবে, আর কোনো বই কিনবে না। 2 নম্বর টপার স্টকের কাজ বললাম। 3 নম্বর হচ্ছে পিওআইকিউ হচ্ছে তোমার বাইবেল, মানে তোমাকে কম্পাস। পিওআইকিউ হচ্ছে তোমার জার্নির কম্পাস, যে কোনো এক্সামের জার্নির। তুমি পিওআইকিউ দেখবে, পিওআইকিউর কোশ্চেন কেমন হচ্ছে, কোশ্চেনের কী প্যাটার্ন হচ্ছে, কোশ্চেনে তুমি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছো কোশ্চেনগুলোকে করতে, তোমার কোথায় কোথায় ফেঁসে যাচ্ছ, কোথায় কী প্র্যাকটিস মানে ফলো করলে তুমি এই কোশ্চেনগুলোকে ইজি করতে পারবে, কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে কিনা কোশ্চেনগুলো, এগুলো সমস্ত কিছু অ্যানালাইজ করবে পিওআইকিউ। তোমাকে কারোর হেল্পের দরকার নেই, কারোর কোনো কোচিং সেন্টারের নোটিস দরকার নেই, তুমি এই পিওআইকিউ থেকেই তুমি করতে পারবে। ঠিক আছে, পিওআইকিউ তোমার এখানের হলো কম্পাস, তোমার গাইড হবে পিওআইকিউ। ঠিক আছে, তারপরে হচ্ছে টপার্স কপি কোথায় অ্যাপ্লিকেবল হয়? যেগুলো হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন যদি হয়, ডেসক্রিপটিভ টাইপ, সেইখানে টপার্স কপির একটা প্রচুর ভ্যালু আছে। ডেসক্রিপটিভ টাইপ যেমন ইউপিএসসির জন্য যে বেঞ্চের পেপার হয় টপার্স কপি, সেইখানেতে টপার্স কপির ভ্যালু আছে। যদি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন না হয়, ধরো যদি এমসিকিউ টাইপ হয়, তাহলে টপার্স কপির কোনো দরকার নেই, কারণ টপার্স কপি কোনো কাজ করবে না। সবার এমসিকিউ সলভ করার স্ট্র্যাটেজি আলাদা হয়। এমসিকিউ অনেক আমি দেখেছি প্রিলিমসে কেউ 90+ অ্যাটেম্প্ট করে, তারা যারা ইউপিএসসি ক্লিয়ার করছে। আমি সেখানে 76 অ্যাটেম্প্ট করে ইউপিএসসি ক্লিয়ার করেছি, প্রিলিমস ক্লিয়ার করেছি। তারা সবার স্ট্র্যাটেজি আলাদা হয়। আমি অ্যাকুরেসিতে খেলতাম, কেউ কোয়ান্টিটিতে খেলে। তো সেই রকম এমসিকিউ এর জন্য তোমার কোনো টপার্স কপি দরকার নেই, তুমি সেটা মক দেবে, মক দিয়ে তুমি বুঝতে পারবে সেই তোমার নিজের লেভেলটা কি, তুমি কোন লেভেলে তোমার বেশি স্বাচ্ছন্দ্য কমফোর্টেবল ফিল করছো, সেই রকমভাবে তুমি অ্যাপ্রোচ করবে। কারোর এই যে এমসিকিউ এর যে জ্ঞান অনেকেই দেবে, কিন্তু কোনো জ্ঞান নেবে না। আমি অ্যাকুরেসিতে খেলি, আমি তোমাকে এটা বলতে পারবো না যে তুমিও 75 অ্যাটেম্প্ট করো আর হবে, তোমার হয়ে যাবে। কিন্তু যদি 75 আমি অ্যাটেম্প্ট করছি, কিন্তু এইখানেতেই যদি আমি দেখি বেশি মাইনাস খেয়ে যাই, তাহলে আমার কোনোভাবেই ক্লিয়ার হবে না। তাহলে আমি তোমাকে কখনোই সেটা সাজেস্ট করবো না যে তুমি অ্যাকুরেসিতে খেলো। যেটা তোমার মনে হবে তুমি সেইটাই ফলো করবে, অন্য কারোর ফলো করবে না। যদি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয়, সেখানে টপার্স কপি ফলো করার দরকার। কারণ টপার্স কপি ফলো করার দরকার হচ্ছে কারণ সেই অ্যান্সার লিখে তারা ভালো মার্কস পেয়েছে, তারা র্যাঙ্ক এনেছে, সেই জন্য তোমাকে ফলো করা দরকার। কারণ তোমাকেও সেই রাস্তায় অনুকরণ করতে হবে। কারণ এমসিকিউ না যে তুমি একটা করে দিলে ঠিক হলো তো এটাই ঠিক। টপার ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সারে তোমার মার্কসে ভ্যারি করে। যদি কেউ 3 পাচ্ছে আর কেউ 3.5 পাচ্ছে, এই যে আধা নাম্বার বাড়ানোর জন্য সে এক্সট্রা কী করলো, সেটা তোমাকে টপার্স কপি থেকে সেই মানে নলেজটা নিয়ে সেটা তোমাকে ইনক্যালকুলেট করতে হবে এখানেতে। ঠিক আছে, এটা একটা হলো। একটা হলো 5 নম্বর হলো সেলফ
সেলফ অ্যানালাইসিস সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ তুমি যদি তোমার নিজেকে অ্যানালাইজ না করো, তুমি যদি মনে করো প্রিপেয়ার করছো আর তুমি একবারে চলে গেলে তুমি এক্সাম দিতে, তুমি নিজেকে কোনোদিন টেস্টই করলে না যে তুমি কোন লেভেলে আছো, বা তোমার যে কম্পিটিশান, যে অ্যাকচুয়াল যে কম্পিটিশনের জন্য তুমি প্রিপেয়ার হচ্ছ সেই কম্পিটিশনের লেভেলে তুমি পৌঁছেছো কি না সেটাই তুমি জানলে না, তুমি একদম টেস্ট দিতে পৌঁছে গেলে, তাহলে সেটা কিন্তু ভুল আইডিয়া। তুমি নিজেকে অ্যানালাইজ করো প্রতিদিন, নিজেকে অ্যানালাইজ করো প্রতিদিন, তোমাকে ইমপ্রুভ করো, ভুলগুলো থেকে নিজেকে ইমপ্রুভ করো প্রতিদিন। ধীরে ধীরে হবে, এমন না যে একবারে দিকে উঁচু হবে, ধীরে ধীরে তুমি স্টেপ বাই স্টেপ চড়তে থাকো, স্টেপ বাই স্টেপ চড়ে চড়ে তুমি ওপরে ঠিক পৌঁছাবে। ঠিক আছে, এবার সেলফ অ্যানালাইজ করবে কী করে? সেলফ অ্যানালাইজ করার জন্য একটা হচ্ছে, তুমি একটা তো যদি তোমার পেয়ার গ্রুপ হয়, মানে তোমার যদি স্টাডি গ্রুপ থাকে, সেখানে তুমি একটা ভালো, তুমি কারুকে বোঝাতে চেষ্টা করলে বা নিজের মধ্যে কোশ্চেন অ্যান্সার করলে সেখান থেকে একটা অ্যানালাইজ করা যায়। বা সেলফ অ্যানালাইজ করার জন্য পিওয়াইকিউ, কোনো কিছু চ্যাপ্টার পড়ার পর পিওয়াইকিউ করলে সেটা দিয়ে সেলফ অ্যানালাইজ করা যায়। কোনো মক টেস্ট দিলে সেটা থেকে সেলফ অ্যানালাইজ করা যায়। কিন্তু মক টেস্ট দেওয়ার সময় মনে রাখবে, মক টেস্টে এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো কোনো কম্পিটিশানে জিজ্ঞাসা করে না, সেগুলো শুধুমাত্র তাদের টাফ লেভেলটাকে দেখানোর জন্য, ভয় ধরানোর জন্যে তারা সেই রকম কোশ্চেন দেয়। মেন এদের যেগুলো কোচিং সেন্টার আছে তাদের মেন ফান্ডা কী হচ্ছে, কোচিং সেন্টার বিজনেস করার জন্য তাদের মেন ফান্ডা হচ্ছে তোমাদেরকে ভয় ধরিয়ে দেওয়া। প্রথমে হচ্ছে ভয় ধরিয়ে দেবে, ভয় ধরিয়ে দিল, ফেয়ার ধরিয়ে দিল, সেটা হয়। তুমি এটা এদের বলে না, এটা যে কোনো মার্কেটিং স্টাইল, তুমি যেটা, আমি কোম্পানির সঙ্গে যুক্ত আছে, আমি জানি কিছুটা, আমার আইডিয়া আছে। তুমি যে কোনো মার্কেটিং স্টাইল, অ্যাডভার্টাইজমেন্ট দেখো, তুমি কলগেটের অ্যাডভার্টাইজমেন্ট দেখো, সেন্সোডাইনের দেখো, প্রথমে কি তোরা দেখাবে, তারা দেখাবে যে দাঁতে খুব ব্যথা হচ্ছে, সেই নিয়ে তারপরে দাঁতে ব্যথাটাকে দেখিয়ে দেওয়ার পরে তারপর তোমাকে সাজেশান দেবে যে তুমি এই প্রোডাক্টটা ইউজ করো, তাহলে তোমার দাঁতে ব্যথা শেষ হয়ে যাবে। মানে কি, তোমাকে প্রথমে ভয় ধরিয়ে দিল। এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তুমি এই স্ট্র্যাটেজিটা তোমাকে বুঝতে হবে। এমন না তুমি যেটা ভয় পেয়ে তুমি জড়িয়ে পড়বে, সেটা না। আমি এবারে এই ভুলটাই করেছিলাম, সেই জন্য তোমাদের বলছি। আমি জিওগ্রাফি যে অপশনালের জন্য যে নিয়েছিলাম, কোচিং সেন্টার নিয়েছিলাম, সেটা ওই কারণ মেন্স পাস করে গেছিলাম, আমার অপশনাল অত ভালো তৈরি থাকে না, সেই জন্য আমি ভয় খেয়ে কোনো একটা টেস্ট সিরিজ নিয়ে নিয়েছিলাম। কিন্তু টেস্ট সিরিজ নেওয়ার পরে বুঝতে পেরেছিলাম আমার পুরো টাকাটাই চলে গেল। ওই টাকাটা যদি আমি কোনো হেলদি খাবার খেতাম তাহলে আমার শরীরে অনেকটা জোর আসতো। ঠিক আছে, কিন্তু সেইটা তোমরা করো না, কারণ ভয়, কোনো এক্সাম যখন দিতে যাবে, তুমি যখন কিছু জানবে না তখন ভয় ধরাটা স্বাভাবিক, কিন্তু সেই ভয়ের সময়তে নিজেকে কন্ট্রোল রাখবে, কোনো কিছুতে ট্র্যাপে ফাঁসবে না। এটা আমার মেন উদ্দেশ্য, কোনো ট্র্যাপে ফাঁসো না। তুমি ভয়টাকে নিজে নিজে করো। বহু রকমের ভিডিও আছে ইউটিউবে, বহু ভিডিও আছে, হ্যাঁ, সেই ভিডিওর মধ্যে তুমি চুজ করো কোনটা ভালো, দেখো সেইগুলোর মধ্যে, ভিডিওগুলোর মধ্যে কমন জিনিস কী আছে, সেই কমন জিনিসগুলোর পেছনে তুমি ছোটো। এমন না যেটা এক্সেপশনাল কিছু বলেছে সেই এক্সেপশনালের জন্য ছুটবে। ঠিক আছে, সেরকম মকেতেও যে এক একটা এমন টাফ কোশ্চেন বলে দেবে যে যে সেই বাবরের এর নাম কি, ওর নাম কি, যেগুলো কোনোদিন কোশ্চেনে রিলেটেডই না, সেইগুলো তুমি সেই কোশ্চেন দেখে তুমি ভয় পাবে না। ঠিক আছে, ভয় পাবে না, সেটাকে করবে। কারণ এবারে আমি বলছি, আমি একটা ইনস্টিটিউশনের কোন নাম নেবো না, তারা একটা মক দিয়েছিলাম প্রিলিমসের ঠিক আগেতে। প্রিলিমস ছিল আমাদের জুনের 16 তারিখে, আমি ওই মকসটা দিয়েছিলাম মেয়ের ফার্স্ট উইক করে দিয়েছিলাম, মানে তখন আমার প্রিপারেশনের হাই লেভেল চলছিল প্রিলিমসের জন্য। সেটাতে প্রিলিমসে মাত্র 40 পেয়েছিলাম। সেই 40 পাওয়ার পর আমি এতটাই কেঁদেছিলাম যে আমার দ্বারা হবে না, কমপ্লিট হবে না। ঠিক আছে, কারণ মিনিমাম তো 80 দরকার পাস করার জন্য, সেই 40 পেয়েছিলাম, আমি কেঁদেছিলাম। সেইটার ফলে কি হলো, আমার তো দুদিনের পড়াটা নষ্ট হলো। আমি নিজেকে সেই লেভেলটা থেকে আবার নিচে ডাউনগ্রেড হয়ে গেলাম, নিজের কনফিডেন্স লো হলো, তারপরে আবার দুদিন আমার পড়াটা ফালতু নষ্ট হলো। তা তুমি সেইগুলো করো না। ঠিক আছে, এমন না প্রিলিমস দেবে, দেখবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, দেখবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড যদি মিল খায় তবেই সেখানে তুমি কোনো ডিসিশন নেবে। কোনো স্ট্যান্ডার্ড যদি এমন মনে হয় খুব টাফ, কোনো জেনে শুনে ভুল করে, যেমন ইউপিএসসির একটা প্রবণতা আছে, ইউপিএসসি তোমাকে একটা লেভেল প্লেইং ফিল্ড দেয়। ইউপিএসসিতে অল অফ দি অ্যাবভ হওয়ার চান্স বেশি থাকে, অল অফ দ্য অ্যাবভ হওয়ার চান্স বেশি থাকে ইউপিএসসি কোশ্চেনেতে। কিন্তু যে বেসিক্যালি যদি দেখা যায় সায়েন্স অ্যান্ড টেকের কোশ্চেন দেখা যায়। কিন্তু এই কোচিং সেন্টারগুলো কী করবে, কোচিং সেন্টারগুলো তুমি জানোই না, সেখানেতে এমন একটা অপশান দিয়ে দেবে তোমার অল অফ দ্য তো খাটবেই না, এমন হবে তুমি যে ডিপ্রেশনের চলে আসবে। সেইগুলো কখনোই করবে না। ডিপ্রেশন থেকে মুক্ত থাকবে, তাহলেই তুমি পড়ার বেশি, তুমি ফ্রি মাইন্ড থাকলে তুমি পড়তে পারবে, পড়াটাকে বেশি মনে রাখতে পারবে। আর একটা লাস্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন
খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসিপ্লিন। ঠিক আছে, ডিসিপ্লিন ছাড়া কোনো কিছুই হবে না। যে এমন না একদিন 12 ঘন্টা পড়ে নিলে, 12 ঘন্টা পড়ার পর তোমার কোনো মনে হলো যে আর হবে না, 12 ঘন্টা দুদিন পড়ে নিলে, তারপরের দিনে 4 ঘন্টা ঘুমোচ্ছ, তুমি পড়ার কোনো হচ্ছে না, কি বহুত পড়া হয়ে গেছে, এরকম কোনো দিন করবে না। তুমি প্রতিদিন 6 ঘন্টা পড়ো, কিন্তু সেই 6 ঘন্টাটা প্রতিদিন বার করবে। এমন নয় যে বার করবে না। আমি যখন এই প্রিলিমস পাস করেছিলাম, তখন আমার ওই এমন জোশ চলেছিল, আমি 16 ঘন্টা করে পড়তে লেগেছিলাম। কিন্তু যেটা কোনো দিনই সাস্টেনেবল না। 16 আওয়ার্স মানুষের পড়া পসিবল না, ইম্পসিবল। কারণ তুমি 16 আওয়ার পড়ে তোমাকে রিটেনশনও করতে হবে। এমন না শুধু পড়ে ভুলে গেলে সেই পড়ার কোনো মানেই নেই। যদি ইউপিএসসির যে কোনো কম্পিটিশন এক্সামের একটাই আছে, একবার পড়া আর সেটাকে না পড়া, দুটোই হচ্ছে এক জিনিস। কারণ যে জিনিস তোমার রিভাইজ নেই, সেই জিনিস পড়ার কোনো তোমার ভ্যালুও নেই। ঠিক আছে, তাহলে ওই 16 ঘন্টাটা আমি কিছুদিন পড়ি, বাস আমার শেষ হয়ে গেছিলো অত এনার্জি। তারপর থেকে আমি ওইটাকে করে নিয়েছিলাম 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা, যে 8 থেকে 10 ঘন্টা পড়তেই হবে, তাতে আমার যাই হয়ে যাক। আমি ওই যে 3 মাস ছিল, 3 মাসে যাই হয়ে যাক না কেন, 8 থেকে 10 ঘন্টা পড়তেই হবে। তাতে আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম হোক, বা জব লাইফের কিছু প্রবলেম হোক, বা এসেটের যে কোনো লাইফের প্রবলেম হোক, 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, তো পড়তে হবেই যেমন করে হোক। সেই রকম একটা নিজের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসো, নিজের মধ্যে একটা ডিটারমিনেশন নিয়ে আসো। তার ফলে তুমি ধীরে ধীরে আস্তে আস্তে এগোবে। একদিনে বুঝতে পারবে না, কিন্তু তুমি 1 বছর পরে যখন নিজেকে দেখবে, তুমি তখন দেখবে নিজেকে অনেক জায়গা থেকে, অনেকের থেকেই আগিয়ে গেছো। ঠিক আছে, আর যে কোনো কম্পিটিশান এক্সামের জন্য আমার তো 3টে হচ্ছে মেন মন্ত্র হচ্ছে 3P। 3Pর মধ্যে কি আছে? প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এত প্র্যাকটিস করো যেটা খুব টাফ জিনিস সেটাকেও তোমার মনে হয় যেন ইজি। প্র্যাকটিস এত করো। একটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। কারণ যে কোনো কম্পিটিশান পরীক্ষার জন্য টাইম লাগবেই। কিছু এক্সট্রা অর্ডিনারি ছেলে আছে যারা বেরিয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইম লাগবে। যদি ইউপিএসসি জার্নি বলি, তুমি যদি ফুল টাইম প্রিপারেশান করো, তুমি 1.5 বছর ধরে রাখতেই পারো। 1.5 বছর প্রিপারেশান টাইম লাগবেই, এর আগে হবে না। যে কোনো ওইটা এবারে এক্সাম টু এক্সাম ভ্যারি করে, কিন্তু তোমাকে টাইম তো দিতেই হবে। পেশেন্স, আর একটা হচ্ছে পারসিভিয়ারেন্স, যেটা হচ্ছে অধ্যাবসায়। পারসিভিয়ারেন্স মানে হচ্ছে তোমার ব্যাঘাত ঘটলো কিছু, তো তবুও তুমি সেই ডেলি তোমার যে প্র্যাকটিস সেটাকে তুমি করবেই। আমার যে কোনো এক্সামের মূল মন্ত্র এটাই, 3P: প্র্যাকটিস, পেশেন্স আর পারসিভিয়ারেন্স। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোচিং ছাড়াও কিভাবে করা যায়। তোমরা সেটাভাবে ফলো করো। দেখো, ভয় পেও না, কোনো কোচিং সেন্টারের ট্র্যাপে ফাঁসো না। কারণ তারা অ্যাকচুয়ালি মার্কেটিং করছে। মার্কেটিং করে তাদের মেন যেটা মোটিভ, সেটা হচ্ছে পয়সা ইনকাম করা। তুমি যদি এটা যদি মনে না হয়, তুমি সেই বৃষ্টির সময় যে আগস্ট মাসে যে এটা এসেছিল, আগস্ট মাসে যে ইউপিএসসি 3জন মারা গিয়েছিল, যেগুলো দেখেছো, তারা একটা ইউপিএসসির মতো এক্সামের জন্য পড়াচ্ছে, অথচ তারাই ইলিগালিভাবে কনস্ট্রাকশন করে পড়াচ্ছে। মানে তুমি এটা বুঝতে পারো, তারা অথচ পড়ায় কি এথিক্স, যেটা কি এথিক্স, একটা আইএএস অফিসার কি এথিক্স ফলো করবে সেটা তারা পড়াচ্ছে, অথচ তারা নিজেরাই ফলো করছে না। মানে তাদের নিজেদের মধ্যে ইন্টিগ্রিটির কমই আছে। তুমি তাদেরকে বিশ্বাস করতে পারো না যাদের মধ্যে ইন্টিগ্রিটির জিনিসটা নেই। ইন্টিগ্রিটি মানে যারা বলে এক করে এক, তাদেরকে তুমি কখনোই বিশ্বাস করতে পারো না। তুমি নিজে চেষ্টা করো, নিজে অবশ্যই পারবে। গাইডেন্স এখনকার দিনে অ্যাভেলেবেল। বেশি ইনফরমেশান নেবে না, ইনফরমেশান যেগুলো নেবে সেটাকে ফিল্টার আউট করো। কারণ এখনকার দিনে মিস ইনফরমেশানের সংখ্যা বেশি। সেটাকে ফিল্টার আউট করে ধীরে ধীরে এগিয়ে যাও, ধীরে ধীরে এগাও, সেটাকে এগোতে যাবে। এই কটা হচ্ছে মেন জিনিস। এই কটার বাইরে আরও কিছু জিনিস আছে যেটাকে আমি ধীরে ধীরে বলবো, কিন্তু তোমরা শুরু করতে পারো এই 6টা জিনিস দিই। এই 6টা জিনিস পড়ে পড়েই ধীরে ধীরে তোমরা এগিয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করো। থ্যাংক ইউ, বাই বাই।